দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সাথে। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা পরিচয় করে দিতে চাই আমাদের অতিথির সাথে। আমার একদম বায়ে বসে আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এরপরেই আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটি বলছিলাম যে আমরা সমসাময়িক প্রসঙ্গ এবং রাজনীতি নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি, ঠিক তেমনই কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নির্বাচন একেবারেই দোরগোড়ায়। আমি প্রথমেই অ্যাডভোকেট রফিক শিকদার আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি হয়তো জানেন যে আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তো সেখানে তিনি বলেছেন, আমরা মেয়েদেরকে সম্মান করি, কিন্তু আল্লাহ মেয়েদেরকে প্রধানমন্ত্রী হওয়ার মতো করে তৈরি করেনি, তাই মেয়েদের নেতৃত্ব তিনি কোনোভাবেই মেনে নেবেন না। তো এই জামাতে ইসলামী কিন্তু একটা সময় নারী নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সাথে সরকারে ছিল। তো তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক এবং যারা এনটিভির সামনে বসে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। শুভ সন্ধ্যা। দেখুন, নির্বাচন একটি উৎসব এবং আমেজের মধ্যে এগিয়ে যাচ্ছে এবং অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক বেশি আলোচিত বাংলাদেশে এই প্রেক্ষাপটে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই নির্বাচনটি। সে কারণে আপনি দেখবেন যে ক্রিয়াশীল যে সকল রাজনৈতিক দলগুলো আছে, যারা গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, সকলে মিলে কিন্তু আসলে নির্বাচনের দিকে যাচ্ছে। তবে নির্বাচনের মাঠে, ভোটের মাঠে, বক্তব্যের মাঠে এবং ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য নানান রকমের পদ্ধতি, নানা রকমের প্রক্রিয়া তো চলছেই। প্রত্যেকটা দলের যার যার ম্যানিফেস্টোর কথা বলছে, উদ্দেশ্যের কথা বলছে, সেটিও সত্য। তবে আমি দেখেছি যে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব বড় বড় যে সকল জনসভায় যাচ্ছেন, অনেক বড় বড় সমাবেশ হচ্ছে, সেখানে তিনি যে কথাগুলো বলছেন, যেমন আমি আপনাকে যদি বলি, গত পরশুদিন তিনি রাজশাহীতে একটা সমাবেশে বলেছেন যে ওখানে যে আম চাষি আছে তাদের জন্য সেখানে কোনো হিমাগার নেই। তো সেখানে প্রয়োজন অনুযায়ী যেহেতু কোনো হিমাগার নেই, চাপায়ও কোনো হিমাগার নেই, তারা যেন চাষিরা ক্ষতিগ্রস্ত না হয় কিছু সময়ের জন্য রাখার জন্য তিনি হিমাগার কথা বলেছেন। এটাই বলবেন। কিন্তু জনাব রফিক শিকদার, আমরা একটু অন্য প্রসঙ্গেই কিন্তু ছিলাম, আমি ওইখানে যাচ্ছি। একইভাবে যদি বলি যে তিনি কিছুদিন আগে ঢাকা 17 আসনে তিনি তো প্রার্থী, সেখানে আপনি দেখবেন যে কড়াইলে আপনার এই যে টিনটিকটা মাঠে বেগম খালেদা জিয়ার ম্যাডামের জন্য একটা দোয়ার আয়োজন ছিল। তখন নির্বাচনের প্রচার শুরু হয়নি, দোয়ার আয়োজনের একটা প্রোগ্রাম ছিল স্রেফ। সেখানে তিনি শুধু বক্তব্য রেখেছিলেন এবং টোটাল রাজনৈতিক বক্তব্য ছিল সেখানে। তিনি বলেছিলেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য তিনি দোয়া চেয়েছেন। একইভাবে বস্তিবাসীদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, যে তারা দীর্ঘদিন যাবৎ তার পুনর্বাসন চায়, তারা গ্যাস চায়, তারা যে আগুনে পুড়ে কয়েকদিন পর পর তাদের থাকার ঘরগুলো পুড়ে যায়, তারা সেটা কিন্তু একটা স্থায়ী কোনো একটা পুনর্বাসন চায় যেখানে হোক, সেই কথাগুলো তিনি বলেছেন। একইভাবে ভাষণ থেকে তিনি গিয়েছিলেন নির্বাচনী প্রচারণার শুরুতে, সেখানে গিয়ে তিনি কিন্তু তাদের ভাষণ থেকে তাদের যে সকল সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরেছেন এবং সেগুলো সমাধান করবেন ধীরে ধীরে, সে কথাগুলি বলেছেন। এটা কিন্তু নির্বাচন একটি প্রত্যয়, প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষা, জনগণ আকাঙ্ক্ষা অনুযায়ী বলা। এগুলোকে যদি কেউ কোনো সংগঠন বা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা যদি ভিন্নভাবে আঘাত করে, তখন কিন্তু এগুলো জনমনে একটি প্রশ্ন তৈরি হয় যে জামাত ইসলাম বা অন্যান্য সংগঠন যারা আছে তারা কি চায়, তারা কি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় না, সেটা হলো কথা। একইভাবে যে নেতৃত্বের কথা ছাড়া যদি বলেন, তাহলে আমি বলবো যে কথা আছে ইংরেজিতে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, যারা যোগ্য তারা টিকে থাকে। আপনি দেখবেন যে তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পরে যখন বাংলার মাটিতে আসলেন, তিনি জোতা করে মোজা খুলে মাটির মধ্যে তিনি হাত ধরলেন, মাটিকে ছুঁয়ে শপথ করলেন এবং তিনি একই সাথে সেদিন 25শে ডিসেম্বরে ঐতিহাসিক 300 ফিট একটা ঐতিহাসিক সমাবেশে পরিণত হলো এবং সেখানে কিন্তু তিনি বললেন, আই হ্যাভ এ প্ল্যান। যেটি মার্টিন লুথার কিং আই হ্যাভ এ ড্রিম ছিল, সেটা তিনি প্ল্যান করে তিনি সেই বাংলাদেশকে সুন্দর করে পরিকল্পনা আছে 31 দফা, সেই কথাটি তিনি তুলে ধরেছেন এবং এটা যথার্থই তুলে ধরেছেন। আমার বক্তব্যটা হলো স্পষ্ট যে 2001 সালে জামাত ইসলাম কিন্তু কয়েকজন মন্ত্রীও ছিলেন বিএনপি সরকারে। তখন কিন্তু ওনারা কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির চেয়ারপারসন তিনি বেগম খালেদা জিয়া ছিলেন, ওনারা কিন্তু একদিনের জন্য পদত্যাগ করেন নাই। পূর্ণ সময়টা কিন্তু ওনারা সেখানে ছিলেন। এমনকি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মতো বড় মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় বড় মন্ত্রণালয় কিন্তু যেগুলো একদম গ্রাম পর্যন্ত আছে সেখানে ওনারা নিয়েছিলেন। এখন আমার কথাটা হলো, আজকের এই সময় পরিক্রমায় যদি জামাত ইসলাম মনে করে যে নারীদের দরকার নেই,
রাজনীতির অঙ্গনে নারীদের দরকার নেই, চাকরির অঙ্গনে নারীদের দরকার নেই, কোথাও কোনো বিশাল একটা অংশ নারী ভোটার তো রয়েছে, তাদেরকে তো তাদের টানতে হবে। তাহলে বিশাল একটি নারী অংশ আছে ভোটারের জন্য, তাহলে কি 2 দিন পরে বলবে যে নারীদের ভোটেরও দরকার নেই জামাত ইসলামের? আমি জানি না। তবে আমাদের দল স্পষ্ট, আমরা নারী বুঝি না, পুরুষ বুঝি না, আমরা ছেলে বুঝি না, মেয়ে বুঝি না, আমরা সবাই মানুষ, এটা আমরা দৃষ্টিভঙ্গি। এবং সবাইকে লাগবে, সবাই আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশি, সবাই মিলে, আমরা হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, খ্রিস্টান বুঝি না, হ্যাঁ বুঝি কি তারা আমরা সবাই মিলে আমরা বাংলাদেশি, এটা আমরা বুঝি, সবাইকে নিয়ে একসাথে বাস করতে হবে সেটা বুঝি। একইভাবে আমরা সকল যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, এই যে আমাদের শিশির ভাইয়ের যে সংগঠন আছে, যদিও ওনাদের যাত্রাটা নতুন করে শুরু করেছেন, কিন্তু ওনারা তো একটা অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, সুতরাং আমরা ওনাদেরকেও ছোট করে দেখি না, আমরা সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তারেক রহমান সাহেবের বক্তব্য কিন্তু সেটি, সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আছে, যারা নাকি অপরাধের, অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, রক্ত দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। কারণ আমাদের তো অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, গত 15 বছর অসংখ্য, ইলিয়াস আলী, চৌধুরী আলম, হুমায়ুন কবির পারভেজ, সাইফুল ইসলাম হিরু, সিলেটের দিনার, ঢাকা মহানগরের সুমন সহ অসংখ্য নেতাকে আমরা হারিয়েছি, গুম হয়েছে, অসংখ্য নেতাকে আমরা আমাদেরকে হারিয়েছি। এবং আবার 24 যদি বলেন আবু সাইদ, মীরমুগ্ধ, ওয়াসিম সহ, ফয়জ সহ অনেককে আমার ছাত্র নেতাকে, কৃষক যুব নেতাকে, শ্রমিক নেতাকে আমরা হারিয়েছি, অনেক সাধারণ জনগণ, ছোট শিশু কিন্তু গুলিবিদ্ধ মারা গেছে। যে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে, এবং সেটি আমাদের আগামী একটি সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচনের মধ্যে দিয়েই জনগণের যে আকাঙ্ক্ষা হবে, আমরা রাষ্ট্র ব্যবস্থাকে আমরা সুন্দর করে একটি গুম খুন মুক্ত, একটি আধুনিক, একটি মানবিক একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। সেটি কিন্তু আমাদের এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আসতেছে, আমাদের বিএনপির প্রতিশ্রুতি এবং প্রত্যয়। যে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আরও সামনে আলোচনা করব। আমি জনাব শিশিরের কাছে আসতে চাই। শিশির, আপনার কাছে আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। সেটি হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আপনারা যারা জড়িত ছিলেন তাদের মধ্যেই একজন, যিনি হচ্ছেন মাহফুজ আলম, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং যেটি বেশ আলোচনায় আসছে এখন। এবং তিনি যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ এবং জামাত হচ্ছে মুদ্রার এপিঠ এবং ওপিঠ। এবং একই সাথে তিনি আরও বলেছেন যে তিনি চেয়েছিলেন যে তরুণ শক্তিকে এক করে যারা জুলাই অভ্যুত্থানে জড়িত ছিল তাদের নিয়ে একটা বিএনপি এবং জামাতের বাইরে একটা থার্ড অল্টারনেটিভ গড়ে তুলতে, কিন্তু সেটি আসলে হয়নি। তো এনসিপি তো আসলে গঠিত হয়েছে, তাহলে তারা কেন থার্ড অল্টারনেটিভ মানে দল হতে পারলো না? মানে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক রফিক শিকদার ভাইকে। দেখেন, ওই আপনার শেষ প্রশ্নের শেষ অংশটা দিয়ে শুরু করি। মাহফুজ আলম সাহেব যেটা বললেন যে বিএনপি এবং জামাতের বাইরে এই যে নতুন যে জেনারেশন, তাদেরকে নিয়ে একটি অল্টারনেটিভ ফোর্স তৈরি করা, রাজনৈতিক দল তৈরি করা, ওনার এই বক্তব্যের সাথে আমরা একমত। আমরা আসলে যেটা দেখছি, আমাদের পলিটিক্যাল পার্টির সাথে বিদ্যমান যেগুলো রয়েছে এনসিপি ছাড়া, দেখবেন তাদের সাথে আমাদের একটা জেনারেশন ফাইট হচ্ছে। তারা আমাদের মনস্তত্ত্ব, কর্মনীতি, কর্মপদ্ধতি এগুলোর সাথে তারা কিন্তু ইউজড টু না, এবং যার কারণে আমাদের অনেক চিন্তার সাথে, যে আমরা যেটা গ্লোবালি চিন্তা করি, ওয়ার্ল্ডের চিন্তা করি, বা এই জেনারেশন তো অনেক দূরে এগিয়ে গিয়েছে, এটা কিন্তু পুরাতন পলিটিক্যাল পার্টির সিনিয়র নেতারা কিন্তু ধরতে পারছে না। তারা কিন্তু এখনও 80-র দশকে, 90-র দশকে, কেউ কেউ তো আরও আগে, মানে 70-এর দশকে রয়ে গিয়েছে। তো এই জেনারেশন ফাইটটা আসলে আমরা করছি, প্রত্যেক দলে করছে। জামাত ইসলামের সাথেও তাদের ছাত্র সংগঠনের একটা জেনারেশন ফাইট হচ্ছে, ছাত্র দলের সাথে তো মহামারী আকারে হচ্ছে। ছাত্র দলে আপনি দেখবেন জুলাই অভ্যুত্থানে ছাত্র দলের অনেক ছেলেরা খুব ভালো অবদান রেখেছে, বিএনপি কিন্তু তাদেরকে নেতা বানাতে পারে নাই, কারণ ওদের দলের মধ্যে স্ট্রাকচারটা নাই। এই জেনারেশন ফাইটটা হচ্ছে। অপরদিকে আমাদের এনসিপি তো আমরা শুরুতেই চেয়েছিলাম যে একটা বিএনপি, জামাত বা পুরাতন পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে একটা তারুণ্য নির্ভর একটা জেনারেশন গড়ে উঠুক। কিন্তু এখন এই জেনারেশনটা আমরা কতটুকু সফল হয়েছে, যদি আমি মনে করি যদি আমরা সরকারে না যেতাম তখন, বা ওনারা যদি সরকারে না যেতেন, তাহলে এটা খুব ভালোভাবে হতো। এখন ওনারা যত ক্ষমতার পাঠ হয়ে গিয়েছেন, অনেকেই ওনাদেরকে বক্র চোখে দেখিয়েছেন। তখন আমরা যারা সরকারে যাইনি, আমরা ডাকছি অনেকে আসেন নাই। এই জন্য ওনাকেও কিছুটা চিন্তা করতে হবে, ওনার দায় আছে কিনা এই ব্যাপারে। আর যে জিনিসটা বললেন যে উনি জামাতের ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে একই মন্তব্য করলেন, দেখেন ওনার ব্যক্তিগত মন্তব্যের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। ওনার ব্যক্তিগত বাক স্বাধীনতা রয়েছে, সাংবিধানিক স্বাধীনতা, সেটা। ওনার বড় ভাই আমাদের এনসিপিতে রাজনীতি করে, উনি এমপি প্রার্থী লক্ষ্মীপুর 1-এর। ওনার বাবা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি বিএনপির অনেক বড় নেতা, ইউনিয়ন উপজেলা পর্যায়ের নেতা। ওনার মামা শ্বশুর
জামাতের ঢাকা 12 এমপি পদপ্রার্থী। তো উনি নিজে কোনো একটা দলে এখনো যান নাই, ওনারও মনে করি আমি ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তো এই যে বৈচিত্র্য, তো এটা তো আমি মানে মনে করি ওনার ব্যক্তি স্বাধীনতা, ওনার ইচ্ছা উনি দিতে পারেন। তবে হ্যাঁ, জামাত ইসলামের ব্যাপারে উনি যে মন্তব্য করেছেন ওই ব্যাপারে জামাত ইসলাম ব্যাখ্যা দিবে। তো আমি মনে করি আওয়ামী লীগের সাথে জামাত ইসলামীকে যদি উনি এক আপনারা তো করেন, জোটে আছেন, হ্যাঁ, আওয়ামী লীগের সাথে যদি জামাত ইসলামীকে যদি এক কাতারে নিয়ে আসেন, তাহলে উনি ঐতিহাসিক ভুল করবেন। কীভাবে ভুল করবেন দেখেন, জামাত ইসলাম কিন্তু হচ্ছে ওনারা ক্লিয়ার করছে বারবারে, উনি ৭১ বিষয়ে ওনারা সরাসরি মুক্তিযুদ্ধে ওনারা অংশগ্রহণ করার নাই, এবং মুক্তিযুদ্ধের ওনারা বলছে যে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যার সাথে জড়িত, ওনারা গণহত্যার সাথে জড়িত না। এবং এরকম বাংলাদেশে অনেক ইসলামপন্থী, অনেক বামপন্থীরা কিন্তু জামাত তো বারবার বলেছে যে আমরা স্বাধীনতার সময় সহযোগিতা আমি করেছি। আমি আপনাকে বলি, 19৭১ সালে অনেক বামপন্থী সংগঠন, আরো অনেক ইসলামপন্থী সংগঠন, অনেক পীর, বাংলাদেশের প্রসিদ্ধ পীরগুলো এবং জামাত ইসলাম অনেকেই কিন্তু মানে দলগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, এবং ওটা ওনারা স্বীকারও করেন। কিন্তু গণহত্যায় অংশ নিয়েছেন কিনা সেটা দেখতে হবে। আওয়ামী লীগের যে দোষটা, আওয়ামী লীগ হচ্ছে এখানে একটি গণহত্যা করে গিয়েছেন 24-এ। আপনার 1971 পরবর্তীতে ওরা 30,000 মানুষকে গুম খুন করেছে রাজনৈতিক কারণে। 1974 সালে ওনারা এই মানব দুর্ভিক্ষ, যেটা ওনার হচ্ছে মানব নিয়ন্ত্রিত বা মনুষ্য সৃষ্ট যে দুর্ভিক্ষ 1974 সালে, ওই দুর্ভিক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের লুটপাটের কারণে, শেখ মুজিবের অব্যবস্থাপনার কারণে 15 লাখ মানুষ মারা গিয়েছে। তো আওয়ামী লীগ দেখেন 30,000 রাজনৈতিক কর্মী খুন করেছে, 15 লাখ লোক তার অব্যবস্থাপনা এবং লুটপাটের কারণে মানুষ না খেয়ে মারা গেছে 1974 সালে। এবং জুলাই বিপ্লবে আমাদের 2000 ছাত্র জনতা খুন করেছে, বিগত 17 বছর গুম খুন করেছে, এবং দেশের 334 বিলিয়ন টাকা লুটপাট করেছে 17 বছরে। এর সাথে যদি উনি জামাত ইসলামকে তুলনা করেন, তাহলে আমি মনে করি এই তুলনাটা গ্রহণযোগ্য কিনা এই বিচারের ভারটা আপনি জনগণের উপর ছেড়ে দেন। তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ওনার এই জিনিসগুলো আরো রিয়েলাইজ করা উচিত, আসলে উনি যা বলছেন এটা তথ্যপত্রের আলোকে বলছেন কিনা। আর আমরা যে জিনিসটা আসলে দেখতেছি, দেখেন বাংলাদেশে আমরা কেন জামাতের সাথে গেলাম, এরপরে প্রশ্নটা আসবে, উনি আরো বলেছেন তো আমরা কেন জামাতের সাথে গেলাম। আসলে আমরা জামাতের সাথে গিয়েছি এটা এক বাক্যে বলে শেষ করা যাবে না। আমরা যারা সংস্কারপন্থী দল বা যারা জুলাই পরবর্তী যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, আপনারা হয়তো সব নিয়মিত দেখতেন, এই ঐক্যমত কমিশনে দেখবেন সংস্কার প্রস্তাবনার সাথে যে দলগুলো আমাদের সাথে ঐক্য রয়েছে মোটামুটি বা বেশিরভাগই তাদের সাথে আমাদের সাথে মিলে, তাদের সাথে কিন্তু আমাদের নির্বাচনী এই জোটটা হয়েছে। আপনি এবি পার্টি বলেন, আপনি চরমনাতে এখন আসে না, কিন্তু তাদের সাথেও আমাদের মোটামুটি ঐক্য আছে। চরমনায় তো বের হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি বলেন এবি পার্টি, এরপর হচ্ছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে যদি আপনি এলডিপি দেখেন, মোটামুটি দেখবেন জামাত ইসলাম সহ তাদের সাথে আমাদের 90% সংস্কার প্রস্তাবনা মিল। আর যাদের সাথে আমাদের ঐক্য হয় নাই, ধরেন সিপিবি বলতে পারেন, সিপিবির সাথে আমাদের ঐক্য হয় নাই, আদার্স বাম পার্টির সাথে ঐক্য হয় নাই, বিএনপির সাথে হয় নাই, তাদের সাথে দেখবেন ওদের সংস্কার প্রস্তাবনা আর আমাদের প্রস্তাবনার সাথে 90% কিন্তু অমিল। এখন আমাদের ন্যাচারালি পদ্ধতিগতভাবে তাদের সাথে কিন্তু আমাদের যাওয়ার সুযোগ নেই। এখন যদি কেউ জুলাই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেয়, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুল হচ্ছে, এরকম যদি ধরেন তারেক রহমানের মুখ থেকে কথা আসে, বা এখানে ইন্ডিয়ান একটা হেজিমনি আবার চাপিয়ে দিতে চায়, তাহলে কি আমরা তাদের সাথে কেউ কি করতে পারবো? আমরা তো জুলাইয়ের গর্ভ থেকে জন্ম নেয় একটা পলিটিক্যাল পার্টি, আমাদের তো জুলাইকে রক্ষা করা হচ্ছে আমাদের মূল কাজ। এখন ধরুন আপনার যত সংস্কার, এই যে বলা হচ্ছে কেন গেলাম জোটে, আমরা যদি জোটে না যাইতাম, একইভাবে ইলেকশন করতাম, হয়তো আপনি জানেন আদর্শের ব্যাপার, এখানে চাওয়া পাওয়ার একটা ব্যাপার আছে, তারপরে ধরেন আসন কম বেশি দেওয়ার একটা ব্যাপার আছে, যেগুলোর জন্য এনসিপি কি আসলে অন্য কোনো দলে যায়নি, এখানে তাদের আসনের ব্যাপারটা কি জামাতের সাথে তাদের আসলে ভাগাভাগিটা সুবিধাজনকভাবে ছিল কিনা, যার জন্য তারা জামাতের সাথে মানে একীভূত হয়েছে বা তাদের সাথে আছে জোটে। আমি আপনাকে বলছি, দেখেন যে জিনিসটা বলা হচ্ছে যে আমরা কেন গেলাম, ধরেন আপনি যদি এখন এই যে বলা হচ্ছে জুলাই সনদ এবং জুলাইয়ের যে অধ্যাদেশ যত কিছু দেখতেছেন, এগুলো কিন্তু বাস্তবায়ন হবে কিন্তু হচ্ছে পার্লামেন্টে। এখন আমরা প্রস্তাব দিলাম, সরকারও প্রস্তাব করলো, কিন্তু এক্সিকিউশন তো সরকার আমাদের করে নাই। না কারণে এখন আপনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু এগুলো এক্সিকিউশন করতে হবে। তার মানে আমাকে কিন্তু পার্লামেন্টে যাওয়াই লাগতো। এখন যদি আমি এককভাবে থাকতাম, অনেকে মানে আমাদের যুক্তি দিচ্ছে যে এককভাবে থাকলে সবচেয়ে ভালো হতো, এটা আমাদের দলেরও কিন্তু অধিকাংশ মতামত, কিন্তু এককভাবে থাকলে আসলে ভালো হতো। কিন্তু আমাদের কি ওই পরিমাণ মাসেল পাওয়ার বা আর্থিক যে কালো টাকার দূরত্ব, ওই ফিটনেস কি আমাদের আছে?
300 আসনে। আমাদের তো কনফার্ম করতে হবে আগে হচ্ছে সংস্কার কি, জুলাইকে আগে রক্ষা করতে হবে। তো জুলাইকে রক্ষা করতে হলে আমাকে পার্লামেন্টে এনিহাও যেতে হবে। তো আমার পার্লামেন্টে যাওয়ার জন্য তো আমার আর বিকল্প কোনো রাস্তাও ছিল না। আমি বারবার বলেছি আমাদের কোনো এটা আদর্শিক জোট না, আমাদের এটা নির্বাচনী একটা ইলেকট্রাল অ্যালায়েন্স, এটা একদম নির্বাচনী জোট। বারবার বলার পরে অনেকেও একটু চেষ্টা করে কুতর্ক দিয়ে কুযুক্তি দিয়ে এটাকে বিভ্রান্ত করার জন্য জনগণকে। আশা করি এগুলো এই প্রজন্মের কাছে বা এই ধরেন আপনাদের প্ল্যানেটারি ওয়ার্ল্ডের কাছে এটা টিকবে না, এটা কখনো টিকছে না। জনগণ আমাদেরকে খুব স্বতঃস্ফূর্তভাবে দেখেন বরণ করে নিচ্ছে। সারা বাংলাদেশে এনসিপি জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট, যে জনজোয়ার তৈরি হয়েছে। আমি কালকে একটা উদাহরণ দিই আপনার। কালকে আমার নিজের জেলা হচ্ছে কুমিল্লা 20 কিলোমিটার দূরত্বে 2টা সমাবেশ হয়েছে একটা জেলায়। 2টা সমাবেশের এত জনসমাগম হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। তারেক রহমান সাহেবও কিন্তু কুমিল্লা গিয়েছেন, এখান থেকে চাঁদপুরের লোক আসছে, লক্ষ্মীপুরের লোক আসছে, ব্রাহ্মণবাড়িয়ার লোকজন আসে নাই, তো ওনারাও কিন্তু আসছে, ওনাদের লোকজনও বেশি হয়েছে। কিন্তু শুধুমাত্র আমাদের 11 দলীয় জোটের একই জেলার মধ্যে 2টা সমাবেশ অ্যাট এ টাইম 1 ঘন্টা পর পর, আমি কল্পনা করি না এত লোক হবে। তো এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা আমাদের প্রতি, মানুষ তো সিদ্ধান্ত নিচ্ছে, তা আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি এবং মানুষ তো সেভাবে আমাদের রেসপন্স করছে। সুতরাং আমরা মনে করি যারা ব্যক্তিগত মতামত দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান তাদের হয়তো এটা জনগণের সিদ্ধান্ত নেবে তাদের ব্যাপারে। আমরা আলোচনায় ছিলাম নির্বাচন নিয়ে, জোট নিয়ে। আমি অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে আসতে চাই। আমি আবারও একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে ইনোভেশন কনসাল্টিং নামে একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান তাদের হালনাগাদ জরিপ করেছেন এবং কিছুদিন আগেও একটা জরিপ হয়েছিল যেখানে জামাত 35% এবং 34% এবং বিএনপি 35% ভোট পেয়েছিল যে আগামী নির্বাচনে কারা নির্বাচিত হতে যাচ্ছেন সেরকম। তো এই যে জরিপটা ইনোভেশন কনসাল্টিং করেছেন সেখানে দেখা যাচ্ছে যে বিএনপির সমর্থন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং 47% মানুষ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। একই সাথে জরিপে যেটা দেখা গেছে যে তাদের আগের রাউন্ডে তারা একটি জরিপ করেছিলেন যেখানে তারা এনসিপিতে এবং জামাতের সমর্থনে ছিলেন, তাদের অনেকে আবার বিএনপির দিকে টার্ন নিয়েছে আর কি। তো আওয়ামী লীগের আবার একটা বড় অংশ আছে যারা বলছে তারা বিএনপিকে ভোট দেবে। তো জরিপগুলোর সাথে আসলে আপনার কি মনে হয়, এই যে জরিপগুলো হচ্ছে এইগুলোর সাথে আসলে ভোটের সম্পর্কটা আসলে কতটুকু মিল বা অমিল থাকে আসলে? দেখুন, জরিপ তো অনেক সময় অনেক রকমের জরিপ হয় এবং এই জরিপের যারা জরিপ করেন, এই যে ইনোভেশন কনসালটেন্টের কথা বললেন, প্রত্যেকেরই একটা হয়তো বা এটি নিয়ে আজকে বেশ আলোচনা হচ্ছে। হ্যাঁ, তাদের ভিত্তিটা বা তাদের ইয়েটা কোথায় বা কতটুকু সেগুলো দেখবার ব্যাপার আছে। আর আমরা আসলে জরিপ যেটা বলেন, আমরা আসলে আমাদের পক্ষে জরিপ করলেই যে আমরা অনেক খুশি সেরকম না, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আর আমরা এখন না শুধু, আপনি দেখেন যে আপনি যদি জরিপের মধ্যেই যান তাহলে এদেশের সুষ্ঠু অবাধ ফ্রি ফেয়ার ইলেকশন যতগুলো হয়েছে, স্ট্যান্ডার্ড নির্বাচন যদি 91, 96 এবং 2001 সালে বলেন, এই 3টি নির্বাচনের মধ্যে 2টি নির্বাচন কিন্তু বিএনপিকে জনগণ সরকার গঠন করার ক্ষমতা দিয়েছে বিপুল ভোটে। 2001 সালে তো 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে। 96 সালে 12 জুনে বিএনপি নির্বাচিত হতে না পারলেও 118টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়েছিল। একই সাথে বেগম খালেদা জিয়া কিন্তু হারবার কোনো ইতিহাস নেই, যতগুলো সিটে তিনি নির্বাচন করেছেন, কখনো কখনো বিরোধী দলে গিয়েছেন কিন্তু তিনি কিন্তু হারেন নাই কোথাও। তো সুতরাং এখানে তো ওখান থেকেও তো আপনাকে জরিপগুলো করতে হবে। সেই বিএনপি তো এখন বিএনপি। একই সাথে যদি আপনি আসেন যে বিএনপির এই যে তারেক রহমান সাহেবের যে সমাবেশগুলো, ইভেন তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবার পরে যে 25শে ডিসেম্বর যেটা বললাম সেই সমাবেশটি, এমনকি আপনি যদি জানাজা দিয়েও প্রমাণ করতে চান যে বেগম খালেদা জিয়া তিনি মরেও অমর হয়ে আছেন, লাখো কোটি মানুষের জানাজা অংশগ্রহণ, এগুলো তো শ্রদ্ধা ভালোবাসা এবং দলমত নির্বিশেষে এসছে। আমি সে কথা তো বলবোই। একই সাথে আমি বলবো যে দলমত নির্বিশেষে অতীতেও তো আর অনেকেই মারা গেছেন এদেশে, আমি কাউকে ছোট করে বলছি না। অনেক রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতারাও তো চলে গেছেন, কিন্তু তখনও তো দলমত নির্বিশেষে মানুষ ছিল। তো বেগম খালেদা জিয়ার সাথে ভাতের সাথে শ্যামার যেমন তুলনা হয় না, বেগম খালেদা জিয়ার সাথে অন্য কাউকে তুলনা করে তো লাভ নেই। এমনকি জিয়া পরিবারের সদস্য হিসেবে আলাপানোর কোকোকে নিপীড়ন করা হয়েছিল, তিনি মারা গেছেন মালয়েশিয়াতে, কিন্তু ওনার জানাজাতেও ওই সময় আপনি দেখেছেন বাইতুল মোকাররমে কী পরিমাণ হয়েছিল। এগুলো মানুষের ভালোবাসার স্বতঃস্ফূর্ততা। একই সাথে যদি আপনি আজকে তারেক রহমান হিসেবে জনসমাবেশগুলো আপনি দেখেন, বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই চট্টগ্রাম থেকে ঢাকায় রাত 4টা পর্যন্ত, সিলেট থেকে ঢাকায় রাত 4টা পর্যন্ত, জায়গায় জায়গায় এক একটা আসনে কিংবা এক একটা ইয়েতে কী পরিমাণ লোকের সমাগম এবং রাত জেগে মানুষ বসে আছে। যে মিটিংয়ে আসবার কথা সন্ধ্যার সময়, সেই মিটিং হচ্ছে রাত 4টার সময়। মানুষকে বলছে যে
তোমরা চলে যাও বাড়িতে, তারা যাচ্ছে না, যে না আমাদের নেতা আসছে, আমরা নেতাকে না দেখে, নেতাকে সালাম না জানি আমরা যাবো না। এই যে মানুষের শ্রদ্ধা ভালোবাসা, এখানে শুধু বিএনপি নেতাকর্মীকে আপনাকে যুক্ত করলে হবে না, সাধারণ মানুষের ঢল। এই যে তারেক রহমানের প্রতি যে মানুষের একটা আস্থা, শ্রদ্ধা, বিশ্বাস, যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, আগামীতে বিএনপিকে নির্বাচিত করতে হবে, তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এবং তাতেই বাংলাদেশটা একটু আগামী রাষ্ট্রটা অন্তত নিরাপদ থাকবে, একটু গুমখুর মুক্ত হবে, সেটি আমরা দেখতে পাচ্ছি মানুষের মাঝে। এখন যদি অপরাপর যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করেছে, জোট করে ওনাদের সংগঠনও করেছে, ওনারা প্রত্যাশা করবে, প্রত্যাশা করাটা স্বাভাবিক, এটাই গণতন্ত্রের বিউটি, এটাই নির্বাচনের বিউটি, সেটাও সত্য। কিন্তু আমার বক্তব্যটা হলো বিএনপির সাথে যদি একেবারে পার্সেন্টেজ বলেন ভোটের, যে 1% 2% কম বেশি, এটা আমি জানি না, এখন আমি বলবো না। এটা আমি শুধু বলবো যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনই প্রমাণ হবে যে বিএনপির জনপ্রিয়তা কি পরিমাণ আছে। কাজেই এখানে এটা বলার আপনি, আর এখানে শিশির ভাই আর কিছু কথা বলেছেন, কিন্তু আমি বলতে চাই বিনয়ের সাথে যে আমাদের এই দেশের মানুষ, যেমন আপনাকে বলি, ডিসেম্বর মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এগুলো মানুষকে উজ্জীবিত করে, স্বাধীনতা উজ্জীবিত করে, বিজয়ের গানে উজ্জীবিত করে। ও আমার বাংলা আমার তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জড়িয়ে, এই যে গানগুলো, দেশের গানগুলো, এগুলো আমরা গাই ডিসেম্বর মাস আসলে, বিশেষ করে মার্চ মাস আসলে স্বাধীনতা গান গাই, সালাম সালাম হাজার সালাম। এই যে আজকে আমাদের 31শে জানুয়ারি আমরা আপনার সাথে টকশো করছি, এই রাতের পরেই সূর্যোদয় উঠবে 1 ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের মাস। সেই ভাষা আন্দোলনের মাসে আমার ভাই রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি। এই যে গানগুলো যখন বেজে ওঠে, তখন মানুষ দেখে যে স্বাধীনতা যুদ্ধের সময় কারা দেশের বিরুদ্ধে ছিল, কাদের অবস্থানটা দেশের বাইরে ছিল, কারা এই বাংলাদেশকে বিশ্বাস করে নাই, কারা এই 55-54 বছর পার হওয়ার পরেও বিশাল আকারে বসে দেশবাসীর কাছে ক্ষমা চাইলো না, যে আমরা স্বাধীনতার যুদ্ধে আমরা অপরাধ করেছি, দেশবাসীর কাছে ক্ষমা চাই। আমাদের তো অনেক ঋণ আছে দেশের তরুণ সমাজ, মুক্তিযোদ্ধাদের কাছে, যোদ্ধাহতদের কাছে, এবং যারা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে তাদের কাছে, যে 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে তাদের কাছে। কিন্তু আমরা দেখলাম না কিন্তু আজ পর্যন্ত। একই সাথে এই যে আওয়ামী লীগ যে একটা পতিত একটা সরকার চলে গেল, ফেসিড পালিয়ে গেল, হারিয়ে গেল, তারাও আজ পর্যন্ত যে দেশে থাকুক, তারা একবারে একসাথে বসে ক্ষমা চাইল না যে 15 বছর আমরা লুটপাট করেছি, আমরা টাকা পাচার করেছি, আমরা এতগুলো মানুষকে গুম করেছি, আমরা হত্যা করেছি, খুন করেছি, মিথ্যা মামলা দিয়েছি, এমনকি জুলাই আগস্টে আমরা এতগুলো তরুণ ছাত্রদেরকে গুলি করেছি, এমনকি সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসনদে বসে বলেছে গুলি করো, মারো, জোরে মারো, মেরেছে, রক্তাক্ত হয়েছে। এই যে তাদের যে আস্ফালন, তারা ক্ষমা চাইল না। ক্ষমা চাওয়াটা একটা বড় সংস্কৃতি রাজনীতিতে, চায় না, চাইতে জানে না। সুতরাং এখানে আপনাকে কারোর সাথে কারো তুলনা করলে হবে না। যেমন তারেক রহমান দেখেন, সরকারে ছিল না একবারও, তারপরে আমার মনে আছে 2009 সালে বিএনপিতে বিশাল কাউন্সিল হয়েছিল চিনমূর্তিতে, তিনি লন্ডন থেকে বার্তা দিয়েছিলেন, সেখানে বার্তা বলেছিলেন যে আমার মা প্রধানমন্ত্রী ছিলেন, আমি ক্ষমতায় ছিলাম না, তারপর যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে আপনার ক্ষমা সুন্দর। যে বুঝতে পেরেছি আপনার বুঝতে পেরেছি। আমরা একটু শিশিরের কাছে যেতে চাই। জনাব শিশির, আপনার এই জরিপের ব্যাপারে কিছু বলার থাকলে আপনি বলবেন। একই সাথে আমি আপনার কাছে যেটি আরো একই সাথে আমি প্রশ্ন একটু আসলে ছুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আজ তো সিরাজগঞ্জে একটি নির্বাচনী জনসভা হয়েছে তারেক রহমানের, যেখানে তিনি বলেছেন যে বিভ্রান্ত করে যারা ভোট চাইতে আসবে তাদেরকে গুপ্ত হিসেবে আখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, এবং বলেছেন বিশেষ এই দলটি বিগত 16 বছরের আন্দোলনে ছিল না, আওয়ামী লীগের সাথে মিশেছিল। বিশেষ দলটি বলতে কাকে বোঝাচ্ছেন সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তো দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে এই মুহূর্তে বিএনপি ছাড়া এমন কোনো দল নেই, এটি তিনি মন্তব্য করেছেন। তো তারেক রহমানের আজকের এই বক্তব্য নিয়ে আপনি কি বলবেন, এবং যদি আমি প্রথম যে প্রশ্নটি করেছিলাম জরিপের ব্যাপারে সেটি নিয়ে যদি কিছু বলতে চান। আগে বলি, জরিপটি হচ্ছে একটি ভুয়া জরিপ। কিভাবে ভুয়া জরিপ আমি বলি, ওনারা 15 থেকে 20 হাজার মানুষকে ফোন কল দিয়ে এই জরিপটি করেছেন। তো সাধারণত ফোন কল যখন আপনি ফোন দেন কাউকে, সে কিন্তু সঠিক কথাটি বলে না, কারণ আপনাকে তো চিনে না। কারণ মানুষ এখন তো ভীতির মধ্যে রয়েছে, কাকে বললে কি ক্ষতি হয় বা আপনি কি। তো এই কারণে জরিপটি যেটা দেখিয়েছে এটা একপাক্ষিক জরিপটি। আর সবচেয়ে বড় জরিপ তো হচ্ছে আপনার 5টি ছাত্র সংসদ ইলেকশন হচ্ছে একদম নিখাত জরিপ। এর থেকে আরও ভালো জরিপ আর হয় না। ওই ইলেকশনে দেখিয়েছে কিভাবে মানে কার জনপ্রিয়তা কতটুকু। আপনি একইভাবে 1991 সালেও কিন্তু ছাত্র সংসদ ইলেকশনের পরে কারা সরকার গঠন করছে এটা কিন্তু স্পষ্ট। আপনি কিন্তু এর আগেও কিন্তু ওই 91 আগে কিন্তু আওয়ামী লীগ কিছু ভুয়া জরিপ করছিল, তো ওরা ক্ষমতা আসতেছে। তো এখন বিএনপির মধ্যে কিছু প্রতিষ্ঠান এরকম ভুয়া জরিপ করুক, কিন্তু আমাদের কাছে অলরেডি 5টা বিশ্ববিদ্যালয় হচ্ছে সবচেয়ে ভালো জরিপ। এগুলো হচ্ছে মানে ইউনিভার্সিটির জরিপগুলোকে আপনি বলতে চাচ্ছেন যে তারা হচ্ছে সবচেয়ে ভালো। 1991 সালে যারা এবারে ইলেকশনে জয়ী হয়েছে, আমাদের সেই জরিপ কি বলছে? হ্যাঁ, আমি কি বললাম, 1991 সালে তো ছাত্রদল জয়ী হয়েছে,
তখন তো তাদের সাথে এই এখন যে ছাত্র সংগঠন 91 সালে যে তখন তো জরিপ তারা ছিল দিতে নাই। না আপনি যে 91 সালে জরিপের কথা বলছেন 91 সালে 91 সালে জরিপ হয়েছে আওয়ামী লীগ বিপুল ভোটে সরকার গঠন হ্যাঁ তো করতেছে। সেটার এখনের প্রেক্ষাপট তো ভিন্ন। এখন না ভিন্ন না, আমি বলতেছি যে ওই সময় কিন্তু কিছু ভুয়া জরিপ করছে এরকম আওয়ামী লীগ, এখন বিএনপি করতেছে এগুলো। তো এগুলো তো আসলে বাস্তবের সাথে মিল নাই, কারণ তারেক রহমান দেশে আসার পরে তো সবচেয়ে বাজেভাবে হারলো জগন্নাথ ইউনিভার্সিটিতে। এর থেকে বড় জরিপ আর কি দেখতে চান? আর যে জিনিসটি বলা হচ্ছে যে বিএনপির ওই যে শিকদার ভাই যে জিনিসটা বললেন যে বিএনপি মানে জামাত ইসলামের ব্যাপারে, এই ব্যাপারগুলো আসলে জামাতে ব্যাখ্যা দেওয়া সবচেয়ে বেটার হবে। তবে আমার কাছে মনে হয় মুক্তিযুদ্ধের ব্যাপারে যেই কারণে জামাতকে দোষী করা হয় একই কারণে কিন্তু বিএনপিকেও দোষী করানো যায়। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা যারা, জিয়াউর রহমান ছাড়া ওনার আশেপাশে সবগুলো ছিল ওরা বড় বড় রাজাকার। শাহ আজিজ সাহেব উনি রাজাকার ছিলেন, মানে আপনার মির্জা ফখরুল সাহেবের বাবা উনি রাজাকার ছিলেন, মুক্তিযুদ্ধ পাকিস্তান প্রতি ছিলেন। তারপর হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী বাবা মাহমুদুল নবী উনি রাজাকার ছিলেন, আরও অনেক বড় রাজাকার ছিলেন। আরও মজার কিছু ঘটনা বলি, 1975 সালে আওয়ামী লীগ যখন আওয়ামী লীগের পতন হয় তখন আওয়ামী লীগের অনেক বাকশালীও কিন্তু বিএনপিতে যোগদান করেছে। আওয়ামী লীগে ধরেন আওয়ামী লীগ তো শুধু বাকশালী, এর একটা দোষ। আর বিএনপির মধ্যে হচ্ছে আপনার রাজাকারও আছে, বাকশালীও আছে। বিএনপি কিন্তু এই জায়গায় দুইভাবে দোষী। সুতরাং আপনাকে এটা বুঝতে হবে বিএনপি যে এখন যাদেরকে মানে ট্যাগ দিচ্ছে একই ট্যাগ কিন্তু তাদের উপরে পড়ছে। কিন্তু তারা কিন্তু শাহ আজিজের ব্যাপারে কোনো কথা বলে না, তাকে প্রধানমন্ত্রী বানাইছে সরাসরি জাতিসংঘে, সে পাকিস্তান রাষ্ট্রপক্ষে ছিল এবং যুদ্ধের বিরুদ্ধে ছিল। সুতরাং আপনি এটাকে ছোট করে দেখবেন না, এবং এই ব্যাখ্যাগুলো আসা উচিত। এবং মুসলিম লীগের আপডেট ভাষণ বলা হয় বিএনপিকে। অনেকে তো বলে যে মুসলিম লীগ দলটার নাম পরিবর্তন করে জিয়াউর রহমানের প্রধান বানাইয়া দিয়া আর সমস্ত সেট আপ তো আগের মতো রয়ে গেল, ওটা নাম দিয়ে দিচ্ছে জাতীয়তাবাদী বিএনপি, আর এটা মুসলিম লীগ দলটা মানে সবই ঠিক আছে, শুধু এর মধ্যে জিয়াউর রহমান শুধু প্রধান হয়েছে। আর নইলে আপনি দেখেন না জিয়াউর রহমান আশেপাশে সব তো বেশিরভাগই মানে বড় অংশই তো মুসলিম লীগ নেতা। আর মুসলিম লীগ কি ওই সময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? অবশ্যই ইতিহাসও বলে না। তাহলে আপনাকে এই জিনিস ভাবতে হবে। আর যে জিনিসটা বললেন যে তারেক রহমান সাহেব এখন অনেক কিছু বলতেছে, দেখেন তারেক রহমান সাহেবের কাছে আমরা যে প্রত্যাশাটা করলাম উনি বাংলাদেশে আসবেন, উনি বাংলাদেশের মানুষের সাথে মিশবেন, কিন্তু উনি এসে সবার আগে বাংলাদেশে উনি ওনার যে রাজনৈতিক যে বক্তব্যের মধ্যে বিতর্ক সৃষ্টি করলেন, বিদ্বেষ সৃষ্টি করলেন, বিভাজন সৃষ্টি করলেন। উনি সবার আগে সিলেটে গিয়ে বললেন কি তোমরা গুপ্ত। তারপরে উনি নরসিংদী এসে বললেন কি আরও ইন্টেন্সিফাই করলো যে আমাদের কারণে যে শিরকের কারণে কুফরির কারণে দেশে ভূমিকম্প হচ্ছে। আজকেও সিরাজগঞ্জে উনি গুপ্ত বলছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা ওনার কাছে যে জিনিসটি প্রত্যাশা করি যে একটা খুনি দল আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধের ব্যাপারে উনি একটু কথা বলবেন, উনি স্পষ্ট করে বলবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, বিচারিক প্রক্রিয়া বা যে কোনো প্রক্রিয়াই হোক। কিন্তু দেখবেন 1.5 বছরে উনি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি শব্দ বলেন নাই। উনি বাংলাদেশে আলুর দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম এগুলো বাড়লো না কমলো এগুলো পর্যন্ত নিয়ে কথা বলেন, সব ব্যাপারে কথা বলেন, কিন্তু উনি আওয়ামী লীগের ব্যাপারে কথা বলেন না। আমাদের কষ্ট লাগে, আমরা তো ওনাকে জিয়াউর রহমানের সন্তান হিসেবে চিন্তা করি, খালেদা জিয়ার সন্তান হিসেবে চিন্তা করি। আমরা তো ওনার মুখ থেকে এরকম ধরনের আচরণ আমরা প্রত্যাশা করি না, এটা আওয়ামী লীগের নেগেটিভ। এই যে বিএনপি এখন অনেক কিছু বলে, বিএনপির তো ঐতিহাসিক অনেক দায় রয়ে গিয়েছে যেগুলো বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন করা উচিত ঘন ঘন। 1975 সালে আওয়ামী লীগের যে বাকশাল ছিল, ওই বাকশালী জাহিলিয়াত থেকে এদেশের মানুষকে সেনা জনতা মুক্ত করেছে। মুক্ত করার পর আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। কিন্তু বিএনপি কি করলো? 1979 ইলেকশনে আওয়ামী লীগকে শুধু পুনর্বাসনই করে নাই, সংসদে 41টি আসন দিয়ে আওয়ামী লীগকে বিরোধী দল বানায়। ওই আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করে, জিয়াউর রহমানের হত্যার সাথে অনেকেই বলে, ওনারাই বলে জড়িত। তারপরে কি করলো এই বিএনপি? 1996 সালে একটা স্যাটেল ইস্যু ছিল, তত্ত্বাবধায়ক ইস্যু, ওনার জোর করে একটা একতরফা ইলেকশন করলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ওনার ধ্বংস করলেন। 2006 সালে ওনারা বিচারপতির বয়স অন্যায়ভাবে বা নিজের সুবিধা পাওয়ার জন্য 2 বছর বাড়াইলেন, 65 থেকে 67, যার কারণে একটা আমাদের 111 ঘটে গেল। 17টা বছর আমরা নিপীড়নের মধ্যে ছিলাম। ওনারা নিপীড়নের মধ্যে ছিলেন না, ওনারা নিজেরাও ডুবছেন, আমাদেরও ডুবাইছেন। না পারছে ওনারা ক্ষমতায় আসতেন, না পারছে বিরোধী দলের দায়িত্ব পালন করতে, বরং ওনারা জনগণকে উদ্ধার না করে জনগণ ওনাদেরকে উদ্ধার করছে, বিএনপিকে উদ্ধার করছে। এই যে ওনাদের মানে জিনিসগুলো, জিয়াউর রহমানকে যেরকম আমরা উদ্ধার করছি, খালেদা জিয়াকে আমরা মানে আপনার এরশাদের জাতাকল থেকে উদ্ধার করছি, এবং তারেক রহমানকে এবং ওনার ফ্যামিলিকে 2024 আমরা এই হাসিনা থেকে উদ্ধার করছি। তাহলে বিএনপি যে এখন বড় বড় কথা বলে, ঐতিহাসিক দায়গুলো তাদের স্বীকার করতে সমস্যা কোথায়? তারা স্বীকার করুক 111-এর জন্য আমি ক্ষমা চাই, তারা স্বীকার করুক 96-তে একতরফা ইলেকশনের জন্য ক্ষমা চাই, তারা স্বীকার করুক 1979 সালে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ক্ষমা চাই, তারা স্বীকার করুক যে ওনাদের নির্বাচিত গভর্নমেন্ট সাত্তার এই অযোগ্য মানে ওনাদের প্রশাসন, এই সাত্তারের কারণে তো মানে বিএনপি সরকার থেকে পতন হয়ে তো 9 বছর একসাথে আমাদের উপর সেনা শাসন চাপাইলো। তো এর দায় বিএনপির না? এখন তো অনেকেই বলে যে বিএনপি ক্ষমতায় থেকে তো দায়িত্ব পালন করতেই পারে না, বিরোধী দল থেকে তো দায়িত্ব পালন করতে পারে না, ক্ষমতা থেকেও সে কিন্তু রুল করতে পারে না। সে কি করে? ক্ষমতা হারায়, সে জনদুর্ভোগ তৈরি করে।
1981 সালে মানুষ বিএনপির যে রাষ্ট্রপতি সাত্তারকে নির্বাচিত করেছে ভোটে, ওই সাত্তার সরকারের পতন ঘটে, জনগণের এই ম্যান্ডেট তারা ধরে রাখতে পারে নাই, যার কারণে হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর ধরে আমাদের উপর একটা সেনা শাসন চাপাই দেয়। ওনাদের 96-এর এই খামখেয়ালি কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ওনাদের 2006 সালে 111-এর কারণে 17 বছর ধরে আপনার এই আমাদের উপরে এই নিপীড়ন নির্যাতন হয়। তাহলে বিএনপি কি করছে দেশে? বিএনপি যতটুকু না দিছে তার থেকে বেশি জনদুর্ভোগ তৈরি করছে। এই যে জনদুর্ভোগ, 17 বছর আমরা জনদুর্ভোগে ছিলাম না? এটা গণতান্ত্রিক জনদুর্ভোগ। আপনার 81 থেকে মানে আপনার 90 পর্যন্ত আমরা জনদুর্ভোগে ছিলাম না? এটা বিএনপি থেকে ক্ষমতাটা নেয় নাই? আপনি যদি বলেন 2006 সালে 111 বিএনপির কারণে ঘটে নাই? এই জনদুর্ভোগগুলো কারা তৈরি করছে? আচ্ছা, আপনার এই জনদুর্ভোগের ব্যাপার এবং আরো আপনার কিছু কথা আপনি এখানে বলেছেন বিএনপির ব্যাপারে, আমি এই ব্যাপারগুলো নিয়ে আসলে অ্যাডভোকেট রফিক শিকদারের কাছে আসবো। অ্যাডভোকেট রফিক শিকদার অনেক বিএনপি নেতার বাবা রাজাকার ছিলেন এবং মুসলিম লীগের একটা ভার্সন উনি বলেছেন, তো আরো ঐতিহাসিক কিছু দায় ছিল, সেসব কথা উনি বলেছেন। তো আপনি এই বিষয়ে আসলে কিছু বলবেন কিনা সেটি আপনি। না, প্রথমে আমি বলতে চাই যে শিশির যে বললেন যে আমরা বলতে উনি কাকে কাকে বুঝালেন? উনি কোত্থেকে আমরা হলো? উনি যদি বলেন যে আমি জুলাই জন্ম হয়েছে আমার, জুলাই আগস্টে আপনি কি 71 ছিলেন? আপনি কি জিয়াউর রহমানের সিপাহী জনতা বিপ্লবে তখন আপনার জন্ম হয়েছিল? আমরা বললে তো বলতে হবে বুঝিয়ে। এখন কথাটা হলো যে জুলাই যুদ্ধ কি আমার ছেলেরা হয় না, করে নাই? আমার 2 ছেলে 1 মেয়ে তো করেছে, ওরা তো বলে নাই কথা। এটা না, কথাটা হলো এই দেশের জনগণ, ছাত্র জনতা সবাই মিলে একটা পর্যায়ে রাস্তায় নেমেছে এবং এই দেশ যেমনি 71 সালে স্বাধীন হয়েছে, দেশের সকল মানুষ অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধে, একইভাবে সময়ের পরিক্রমায় 15 বছর পরে 17 বছর পরে আবার জনগণ রাস্তায় নেমেছে। এবং আপনি ভালো করেই জানেন যে এই দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই দেশের মানুষ যখন তখন রাস্তায় নামে না, তবে অপকর্ম এবং অবিচার অন্যায়ের বিরুদ্ধে যদি রাস্তায় নামে তাহলে তারা বিজয় অর্জন না করে ঘরে ফিরে না। সেটা এই দেশের মানুষ প্রমাণ করেছে বারবার। জুলাই আগস্টও সেটার প্রমাণ হয়েছে। তো সকলকে নিতে হবে এখানে আমি বলবো যে এই জিয়াউর রহমানকে আপনার ছোট করে দেখার কিছু নেই। উনি নিজের জীবনকে বাজি রেখে স্বাধীনতা যুদ্ধ করেছেন। এত আর্মির অফিসার থাকতে ওনাকে কেন ঘোষণা দিতে হলো? পরবর্তীতে যদি শেখ মুজিবুর রহমান সাহেবের নামেও দিয়ে থাকেন, 2বার হয়ে থাকে, কেন জিয়াউর রহমানকে করতে হবে? উনি স্রেফ মেজর ছিল, কর্নেল কেউ ছিল না, ব্রিগেডিয়ার ছিল না, জেনারেল ছিল না, ক্যাপ্টেন ছিল না। এখানে হচ্ছে স্বাধীনতা, দেশের মানুষের যে পালস, মানুষের যে দাবি, ইষ্টার পরে। এবং এই দেশে যদি মুক্তিযুদ্ধকে যদি আপনি রাজনৈতিক একটা অধিকার মনে করেন, তাহলে সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য যিনি ঘোষণা দিয়েছেন তিনি সবচেয়ে বড় রাজনীতিবিদ, জিয়াউর রহমান। তিনি দেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চেয়েছেন। তার অর্থ এই নয় যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় 86 সালে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে জামাত নির্বাচন করবে, এটা আমরা প্রত্যাশা করি। জয়নাল জাফর, দীপালি সাহা সহ অসংখ্য নেতার, ছাত্র নেতার রক্ত ঝরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মাহবুব বাবলু সহ। কিন্তু জামাত ইসলাম কী করলো? আওয়ামী লীগের সাথে মিলে 86 সালে নির্বাচন করলো। যদিও জনগণের রাজনীতি চাপে এবং ছাত্রদল সহ বিএনপি অপর রাজনৈতিক সংগঠনের চাপে 88 সালে তারা বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, আর নির্বাচনে যায় নাই। 90 এর সাথে পতন হয়েছে। এই দেশের জনগণ তো 91 সালে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী প্রথম বানিয়েছে পুরস্কার হিসেবে, কারণ কোনো ক্যারিজমেটিক লিডারশিপ ছিল ওনার, আপসীর নেতৃত্ব ছিল। আর যদি বেগম খালেদা জিয়ার ব্যর্থতার কারণে, বিএনপির ব্যর্থতার কারণে এরশাদ আসতো, বলতে 91 সালে তো মুজিব করার আগে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয় না। বুঝতে হবে, এটা স্পষ্ট, শুধু বললে হবে না। একই সাথে যদি বলেন যে 96 সালে বিএনপি যতবার ক্ষমতা আসছে বীর দর্পে ক্ষমতা হস্তান্তর করে তারপরে ঘরে ফিরেছে, দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। কিন্তু 96 সালেও যে বিএনপি 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটি করেছিল, যেটি তিনি বললেন তত্ত্বাবধায়ক, সেটি কিন্তু বেগম খালেদা যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাত দিন পার্লামেন্টে পরিশ্রম করে তত্ত্বাবধায়কের বিল আবার এনে তারপরে বঙ্গভবনে গিয়ে তিনি পদত্যাগ করে ঐতিহাসিক নয়াপল্টনের সমাবেশে বক্তব্য দিয়ে তিনি ক্যান্টনমেন্টের মৌলসুন বাড়িতে বীর দর্পে ফিরে গেছেন। এটা হচ্ছে গণতন্ত্রের বিউটি, যেটা শেখ হাসিনা করে নাই, আওয়ামী লীগ করে নাই। এখানে যদি তিনি আওয়ামী লীগের সাথে এই সময় এসে জামাতের সাথে ওনারা জোটবদ্ধ করে যদি আওয়ামী লীগের সাথে বিএনপির রাজনীতি তুলনা করতে তো হবে না। আর তারেক রহমান সাহেব এখন নির্বাচনের মাঠে আছেন, তিনি কি কি করবেন আগামী দিনে সেগুলো বলবেন, কি কি করেছে বিএনপি সেগুলো বলবেন। তিনি তো বলতে চান না। মুক্তিযুদ্ধে কারা বিরোধিতা করেছে তাদের সেভাবে বলে না। বিএনপিকে অনেকে এখন ফলো করে, অনুসরণ করে, বিএনপির রাজনীতিকে, বিএনপি সমাবেশকে। ওরও এটা ভালো ভালো জিনিস, ফলো করা তো ভালো। কিন্তু আমার বক্তব্য হলো তারেক রহমান কার বিরুদ্ধে কথা বলবে, কার বিরুদ্ধে বলবে না, কি বলবে না, এটা তো অন্য কারোর কাছ থেকে সবক নেওয়ার সময় এখন না। পরামর্শ নিবে আগামী দিনে। বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে সরকার আনে, আপনারা যারা আছেন তরুণ নেতৃত্ব,
আপনারাও পরামর্শ দিবেন, আপনারা কথা বলবেন, আপনারা পার্লামেন্টে গিয়েছেন, পার্লামেন্ট ইলেকশন করবেন, আপনারা পার্লামেন্টে আসেন, পার্লামেন্টে যদি নাও যেতে পারেন আপনারা ভোটের মাধ্যমে আপনাদের যে সংগঠনটি আছে ইতিবাচক রাজনীতি আপনারা করেন, করলে ধীরে 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 আপনারা তো একটা বড় সংগঠনে পরিণত হতে পারেন কোনো এক সময়। তাড়াহুড়ার তো কিছু নেই, কিন্তু আপনারা মাত্র রক্তের দাগ শুকাইতে না শুকাইতে আপনারা নিজেরও এখন ভোগেন, বলেন যে না শুকাইতে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনারা যুক্ত হয়ে গেলেন, যুক্ত হয়ে আমাদের হাতে একেবারে কম সময় রাজনৈতিক দল গঠন করে এখন আবার জামাতের সাথে মিলে গেছেন। জামাতের সাথে মিলে যদি আবার আপনারা যদি বিএনপিকে দোষারোপ করেন, আওয়ামী লীগের সাথে বিএনপি এক করেন, তো এটা হবে না। তাহলে তো আওয়ামী লীগ বেঁচে গেল। আপনার আওয়ামী লীগকে বাঁচানোর জন্য কথাগুলো বলার দরকার নাই, আওয়ামী লীগকে মানার জন্য বলার দরকার নাই। যারা যারা দোষী আছে, যারা যারা অপরাধী আছে, তাদের অপরাধ আইনগতভাবে শাস্তি তাদেরকে পেতে হবে বিচারের মাধ্যমে। সেটা তো আওয়ামী লীগ যেভাবে বিচার করেছে আমরা তো সেভাবে করবো না। আমাদের বিচার বিভাগ স্বাধীন, তারা তাদের মতো করবে। আগামী সরকার যারা আসবে তারা নিশ্চয়ই করবে। অন্তর্বর্তীকালীন সরকার সার্বিকভাবে তারা পুরোপুরি সফল হয় নাই বিচার কার্য করতে। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার করবে, সেখানে কোনো সন্দেহ নেই। আমার কথাটা হলো যে এই যে আমরা যে বলি, তার নাম তো শিশির, বাড়ি কুমিল্লাতে, একটা কথা আছে না যে মেঘনা তিতাসের বাঁকে বাঁকে শিশির ভেজা দুর্বাগ আসে, সারা বাংলার ধানের শীষে শহীদ জিয়া আছে মিশে। তার কিন্তু মনে কিন্তু তার কিন্তু শহীদ জিয়ার প্রতি তার শ্রদ্ধাও আছে, তার শ্রদ্ধাশীল আছে। একইভাবে তারেক রহমান সাহেবও কিন্তু, আমি আপনাদেরকে বলি দায়িত্ব নিয়ে, আমাদের সাথে তারেক রহমান সাহেব কখনো কখনো তো বৈঠক হয়েছে যারা আমার টকশোতে যায়, অনেকে আমি দেখেছি তিনি অত্যন্ত প্রাণবদ্ধ এবং অপটিমিস্টিক, আশাবাদী। তিনি এই সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে তিনি মনে করেন যে ওরা আগামী দিনে ধীরে ধীরে আরো ভালো করবে। এবং এনসিপি আসলে মাত্র শুরু করেছে, আমরা সামনে দেখতে চাই তারা আসলে কিভাবে রাজনীতিটা করবে। আমি জয়নাল আবেদিন শিশিরের কাছে আবার একটু আসতে চাই, আমাদের সময় একেবারেই কম, একটু ছোট করে বলবেন যে এবারে নির্বাচনে মোট ভোটারের কিন্তু 1/3 তরুণ ভোটার, জয় পরাজয়ে তাদের ভোট আসলে একটা বড় ফ্যাক্টর বলা যায়। তো ইসির তথ্য অনুযায়ী মোট তরুণ ভোটার হচ্ছে 4,32,00,000। বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো আসলে তরুণদের আকর্ষণে কি যথেষ্ট ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? একদম ছোট করে বলবেন। দেখেন, তরুণদের মানে দলে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেজন্যই আমি প্রশ্নটা করলাম আপনাকে। এখন তরুণরা যে দিয়ে গেল, ধর্মপ্রাণ মুসলমানদের রাজ্যে দিয়ে গেল, এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে অবস্থানটা বা ভারতের নিপীড়নের শিকার যে সমস্ত জনগণ, এই সবাই মিলে যে আমাদের যে একটা টোটাল একটা ইনক্লুসিভ যে মানে ঐক্য, 11 দলীয় ঐক্য, এটা ব্যাপকভাবে তরুণদেরকে আকৃষ্ট করেছে। তো আমি মনে করি এই 11 দলীয় ঐক্য খুব ভালোভাবে ইনশাল্লাহ 12 তারিখ ভালো ফলাফল করবে এবং সরকার গঠন করবে। আর আমার ভাই বললো না, আমি অনেক কিছু বলে ফেলছি। আমরা ওদিকে আসলে আজকে 2018 সালে যে আওয়ামী লীগ ভোট ডাকাতি করলো, মধ্যরাতে ইলেকশন করলো, ওই ইলেকশন ওনারা কি করলো, ওনারা নিজেরাই বললো যে ইলেকশন হয় না, কিন্তু এই জনগণ তো এই ইলেকশন ভোট কেন্দ্রে যায় নাই। ওনাদের কথা শুনি ওনারাই বললেন জনগণকে আর ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। তো জনগণ ভোট কেন্দ্রে যায় নাই, কিন্তু ওনারা কি করলেন, 6 জন আওয়ামী লীগের সাথে আতাত করে 6 জন কিন্তু ওনারা সংসদে পাঠাইলেন। এই যে জনগণের সাথে আওয়ামী লীগের সাথে আতাত করে জনগণের সাথে প্রতারণা, এর জন্য কি ওনাদের একটু হলো অনুতপ্ত হওয়া উচিত না? এই বিষয়গুলো নিয়ে 1996 জন্য হলো না, 1979 যে আওয়ামী লীগের মানে পুনর্বাসন জন্য হলো না। আমরা এই বিষয়গুলো নিয়ে অন্য কোনো একদিন আলোচনা করতেছে। কায়দায় চানমিয়া মোটা হয় জব্বার। এখন আওয়ামী লীগের পুনর্বাসন কাজ করছে। রক্ত দিতে দিতে বিএনপি নিপীড়িত নিজে দিতে হতে হতে বিএনপি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত সমগ্র বাংলাদেশে। অ্যাডভোকেট রফিক শিকদার, আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে অন্য কোনো দিন আলোচনায় যাব। আমাদেরকে আজকে এখানে বিএনপি কি করেছে, হাসিনার পতন, আমাদের এখন এখান থেকে বের হতে হবে। দর্শক, এতক্ষণ আমরা অতিথিদের বক্তব্য শুনছিলাম। সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।